শিখন ও শিক্ষণ নামক যে ইউটিউব চ্যানেল তার আসলে যাত্রা শুরু হয়েছিল নিয়মিতভাবে আমাদের শিক্ষার্থীদের বা যারা সাহিত্য পড়তে শুনতে ভালোবাসেন, সাহিত্য বিষয়ক কথাবার্তা, তাদের জন্যই ভেবেছিলাম। ভেবে একটু অনিয়মিত হয়ে পড়েছি, কিন্তু তবুও এটা চলবে, এটা থাকবে। আসলে ভাবছি যে বিভিন্ন বিষয় যখন যেটা মনে হচ্ছে সেই বিষয়টি নিয়ে যদি একটু কথা বলি, একটু যদি আমার ছাত্রছাত্রীরা যারা খোঁজ খবর রাখতে চায় বা এই সাহিত্যের বিভিন্ন বিষয় সম্পর্কে, বা তাদের পাঠ্য তালিকায়ও আছে, বা যারা একটু শুনতে ভালোবাসেন সাহিত্যের কথা, তাদের জন্যই মূলত এই আয়োজন। তা আজকে ভাবলাম যে বৈষ্ণব পদাবলীর কিছু কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম, বিভিন্ন রস পর্যায় নিয়ে কথা বলেছিলাম। আজকে ভাবলাম যে কয়েকজন কবিকে নিয়ে যদি একটু কথা বলি, এবং মূলত শিক্ষার্থীদের সেই সমস্ত কবিদের সম্পর্কে জানতে হয়, তাদের সম্পর্কে পরীক্ষার কিছু প্রশ্নপত্র আসে যার উত্তর তাদেরকে করতে হয়। তা এটা একটু সার্বিকভাবে একজন দুজন কবিকে নিয়ে একটু কথা বলবো অতি সংক্ষেপে, এবং মূলত একটু লিখেছিলাম সেই লেখাটাকেই একটু উপস্থাপন করা, যাতে কোনো শিক্ষার্থী তার যদি প্রয়োজন হয় এবং সে যদি একটু শুনে নেয়, তাহলে কিন্তু কয়েকবার শুনলে সে কিন্তু বিষয়টি বুঝতে পারবে। আমরা বৈষ্ণব কবি যারা রয়েছেন আমাদের, মূলত তাদের মধ্যে চারজন কবি যারা খুবই বিখ্যাত, যাদের নাম একইভাবে সর্বপ্রথমেই উচ্চারিত হয়, সেই চারজন কবি হচ্ছেন বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দদাস। এবং এই দুজন কবি যারা চৈতন্য পূর্ববর্তী সময়ের কবি, আর দুজন চৈতন্য পরবর্তী সময়ের কবি। এবার কথা হচ্ছে এই বিদ্যাপতি এবং চণ্ডীদাস চৈতন্য পূর্ববর্তী সময়ের কবি। আসলে সমগ্র বাংলা সাহিত্যেই মহাপ্রভু চৈতন্যদেবের একটি বিরাট প্রভাব আছে, এবং আমাদের আলাদা করে মহাপ্রভুর প্রভাব নিয়েও কথা বলতে হয়। আসলে তিনি এই বৈষ্ণব পদাবলী সাহিত্যের যে রস মাধুর্য, তিনি মূলত আমাদেরকে চিনিয়েছিলেন, আমাদেরকে বুঝিয়েছিলেন। এবং 1486 খ্রিস্টাব্দ থেকে 1533 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই ধরাধামে ছিলেন, কিন্তু তার প্রভাব সুদূর প্রসারী। এখনো আমরা কখনো কখনো বাংলা সাহিত্যের যে জাগরণ, বা সার্বিকভাবে বাঙালির চেতনার যে জাগরণে চৈতন্যের একটা বিরাট প্রভাব আছে। তা সেক্ষেত্রে চৈতন্য পূর্ববর্তী যুগের কবি বিদ্যাপতি, এবং তিনি কিন্তু সরাসরি তাকে বাংলা ভাষার কবি বলা যাচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও আমরা বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্যে তিনি বলা যেতে পারে অন্যতম প্রধান কবি হিসেবে বিবেচিত হচ্ছেন এবং হন। কেন, সে বিষয়ে একটু কিছু কথা বলবো, এবং তার যে কবি প্রতিভা, তার সার্বিক দিক আমরা এখানে তুলে ধরবো। তা সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করছি যে আমরা একটু বলি যে কি আমরা বলতে চাইছি। যে কথা বলতে চাইছি সেটা হচ্ছে, বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার কবি। আমরা জানি যে তখনকার দিনে কবিদের পৃষ্ঠপোষক কোনো না কোনো রাজাই হতেন। সেই সূত্রেই বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার কবি। বাঙালির কাছে কিন্তু তার পরিচয় অবশ্যই বৈষ্ণব পদকর্তা হিসেবে। তিনি কোন ভাষায় লিখেছিলেন? তিনি মৈথিল, ভগ্ন মৈথিল, ভগ্ন অবহট্ঠ প্রভৃতি ভাষার মিশ্রণে এক অভিনব কাব্য ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেছিলেন। বিদ্যাপতি বৈষ্ণব কবিদের অনুসরণীয় আদর্শ হলেও নিজের বিশ্বাসীয় ধর্মাচরণে তিনি বৈষ্ণব ছিলেন না, এমন জানা যায়। জয়দেব ছাড়া আর কোনো কবি বৈষ্ণব কবিদের চিন্তা চেতনাকে এতটা প্রভাবিত করতে পারেননি। আমরা জয়দেবের গীতগোবিন্দের কথা জানি, আর তার পাশাপাশি বিদ্যাপতির নাম উচ্চারিত হচ্ছে। মিথিলা রাজসভার এই কবি বাঙালির অন্তর্লোকে বৈষ্ণব মহাজন হিসেবে সুপ্রতিষ্ঠিত। অনেকে মনে করেন অভিনব কাব্য ভাষা ব্রজবুলি বিদ্যাপতিরই সৃষ্টি। ব্রজবুলি যে ভাষায় বৈষ্ণব পদ রচনা করা হয়, সেটা বিদ্যাপতিরই সৃষ্ট বলেই মনে করা হচ্ছে অনেক সমালোচক বা যারা এটা নিয়ে গবেষণা করেছেন তাদের ধারণা। যাই হোক, বিদ্যাপতির পদের ভাষার সঙ্গে বাংলার সম্পর্ক অত্যন্ত নিকট। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব থেকে শুরু করে আপামর রসিক বাঙালি সমাজ বিদ্যাপতিকে অন্তরের আত্মীয় বলে গ্রহণ করেছেন। এবার কিভাবে? বিদ্যাপতির আবির্ভাব ও তিরোভাবের সঠিক কাল নির্ণয় সম্পর্কে নানা জটিলতা আছে, সমস্যা আছে, মতভেদও আছে। আমরা অনুমান করতে পারি যে 1380 খ্রিস্টাব্দ বা অনতি পূর্ববর্তী সময়ে
উত্তর বিহারের দ্বারভাঙার মধুবনী মহাকুমার অন্তর্গত। উত্তর বিহারের দ্বারভাঙার মধুবনী মহাকুমার অন্তর্গত বিশফি নামক একটা গ্রামে প্রসিদ্ধ ব্রাহ্মণ বংশে বিদ্যাপতির জন্ম হয়। তার পিতার নাম গণপতি, কৌলিক উপাধি ছিল ঠাকুর। অনুমান করা হয় 1460 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে কবির তিরোধান ঘটে। মিথিলার রাজসভার সঙ্গে বিদ্যাপতির দীর্ঘকাল ঘনিষ্ঠতা ছিল। মিথিলারাজ কীর্তিসিংহ, শিবসিংহ, দেবীসিংহ এবং রানী লক্ষ্মী দেবীর পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন কবি বিদ্যাপতি। বিদ্যাপতি শুধু সভাকবিই ছিলেন না, অলঙ্কার ও স্মৃতিশাস্ত্রের অধ্যাপকও ছিলেন। কাজেই কোনো কোনো সমালোচক বিদ্যাপতির বিচিত্র প্রতিভার সঙ্গে বিখ্যাত প্রতিভা লিওনার্দো দা ভিঞ্চির, মাইকেল অ্যাঞ্জেলোর তুলনা করেছেন। আবার ইতিহাস, ভূগোল, স্মৃতিশাস্ত্র, রাজনীতি প্রভৃতি নানা বিষয়ে তিনি কিন্তু তার লেখনী চালনা করেছেন। তবে আমরা যারা বাঙালি তাদের কাছে বিদ্যাপতির মূল পরিচয় তিনি রাধা কৃষ্ণ বিষয়ে পদাবলীর রচয়িতা। অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলা ভাষা এবং সাহিত্যের অন্যতম প্রাজ্ঞ সমালোচক এবং প্রথিতযশা সমালোচক, তার মতে বিদ্যাপতি হইয়াছেন তাহার পদাবলীর জন্য, স্মৃতি নিবন্ধের জন্য নহে। এটা বাঙালির দৃষ্টিকোণ থেকে আমরা এরকমই ভাবব। দীর্ঘকাল রাজসভার সঙ্গে ঘনিষ্ঠতার ফলে বিদ্যাপতির মনের চারিদিকে একটা দরবারি আদর্শের মার্জিত পরিমণ্ডল গড়ে উঠেছিল। তার কবিতায় এক ধরনের মণ্ডন কলাসিদ্ধ সৌকুমার্য ও বাক নির্মিতির বিস্ময়কর পরিমার্জনা লক্ষ্য করা যায়। সম্ভবত রসজ্ঞ রাজন্যবর্গের রসতৃষ্ণা মেটাবার জন্যেই ভাষা ভঙ্গিমাকে শান দিয়ে রাজকণ্ঠের মণিমালার মতো দ্যুতিময় করে তুলতে হয়েছিল এই কবিকে। বিদ্যাপতি রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রায় 500টিরও বেশি পদ রচনা করেছেন। তিনি রূপ গোস্বামীর পূর্বে আবির্ভূত হয়েছিলেন, তাই উজ্জ্বল নীলমণি দ্বারা তার প্রভাবিত হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, মানে যেটা বৈষ্ণব রসতাত্ত্বিক গ্রন্থ উজ্জ্বল নীলমণি। তবে সংস্কৃত অলঙ্কার শাস্ত্র এবং আদি রসাত্মক সংস্কৃত ও প্রাকৃত শতক জাতীয় শ্লোকগুলির সঙ্গে তার পরিচয় থাকাটা খুবই স্বাভাবিক। তার রাধা চরিত্র অনেকটা সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের নায়িকা প্রকরণ অবলম্বনেই রচিত। নিছক মর্তবোধ থেকে তার রাধাকৃষ্ণ পদাবলী রচিত হয়নি, এক ধরনের ভক্তিরসও তাতে প্রচ্ছন্নভাবে বর্তমান, অনেকটাই বর্তমান। বিদ্যাপতি যে বিপুল সংখ্যক পদে রাধাকৃষ্ণের প্রেমলীলা রূপায়িত করেছেন, তার মধ্যে রাধার বয়ঃসন্ধি, অভিসার, প্রেম বৈচিত্র্য, আক্ষেপ অনুরাগ, এগুলো সব বৈষ্ণব রস পর্যায়ে আক্ষেপ অনুরাগ রয়েছে। বিরহ ও ভাব সম্মিলনের পদগুলিতে তিনি বিশেষ দক্ষতা দেখিয়েছেন। ধারাবাহিকভাবে তার পদগুলি যদি আমরা পাঠ করি তাহলে দেখতে পাবো যে বিদ্যাপতি আসলে আশ্চর্য দক্ষতায় প্রেম মনস্তত্ত্বের আলোকেই রাধা চরিত্র রূপায়িত করেছেন, এবং রাধা চরিত্রের একটা ক্রমবিকাশ আমরা লক্ষ্য করি বিদ্যাপতির পদাবলীর মধ্য দিয়ে। এক লৌকিক রক্তমাংসের নারীর দেহ মনের ক্রমজাগরণের ইতিবৃত্ত রচিত হয়েছে বিদ্যাপতির পদগুলিতে। একই সঙ্গে যুক্ত হয়েছে কবির নিবিড় জীবনের অভিজ্ঞতা ও সমাজ চৈতন্য। তিনি যেন একজন আধুনিক গীতিকবির মতোই আত্মবিভোর। বিদ্যাপতির পদে শাশ্বতকালের রহস্যময়ী নায়িকার নিখুঁত প্রতিচ্ছবি দেখে রবীন্দ্রনাথ তাই মন্তব্য করেছেন, বিদ্যাপতির এই পদগুলি পড়িতে পড়িতে, আমরা একটু কোটেশনটা ভালো করে আরেকবার খেয়াল করি প্রথম থেকেই, রবীন্দ্রনাথের কোটেশনটা কি, তিনি উদ্ধৃতি ব্যবহার করেছেন, বিদ্যাপতি সম্পর্কে কি কথা রবীন্দ্রনাথ বলেছেন। বিদ্যাপতির এই পদগুলি পড়িতে পড়িতে একটি সমীর চঞ্চল সমুদ্রের উপরিভাগ চক্ষে পড়ে। ঢেউ খেলিতেছে, ফেনা উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে, মেঘের ছায়া পড়িতেছে, সূর্যের আলোক শত শত অংশে প্রতিস্ফুরিত হইয়া চতুর্দিকে বিক্ষিপ্ত হইতেছে। একটা বেশ আলোকিত সমুদ্র দর্শনের একটা অভিজ্ঞতা রবীন্দ্রনাথ বললেন এখানে কি চমৎকার করে। এই মনোরম দৃশ্যাবলী বিদ্যাপতির পদের সম্পদ। চণ্ডীদাসের রাধার যৌবন সমাগমের দুর্লভ মুহূর্তটুকু পাঠকের অগোচরেই সমাপ্ত হয়েছে। পাঠকের সঙ্গে রাধার যখন পরিচয় হলো তখন তিনি যোগিনী। চণ্ডীদাসের রাধা সম্পর্কে যদি এই কথা বলা হয়, জ্ঞানদাস গোবিন্দ দাসের রাধা প্রসঙ্গেও প্রায় একই কথা প্রযোজ্য।
একমাত্র বিদ্যাপতি রাধার সমগ্র জীবন প্রবাহকে বর্ণাঢ্য কল্পনার আলোক সম্পাতে পাঠকের সামনে তুলে ধরেছেন। রাধার বয়ঃসন্ধির যে পদগুলি বিদ্যাপতি রচনা করেছেন তা কাব্যোৎকর্ষে অতুলনীয়। এই পদগুলি অভ্রান্তভাবে প্রমাণ করেছে যে বিদ্যাপতি একজন বড় মাপের সৌন্দর্য রসিক কবি। রূপের পাথারে আঁখি ডুবিয়ে যৌবনের বনে মন হারিয়ে কবি অফুরান সৌন্দর্যের পথে পথে যেন অভিসারে বেরিয়েছেন তার পদগুলিতে। এক কুশলী রূপদক্ষের মতো বালিকা রাধার কিশোরী থেকে নবযুবতীতে পরিণত হওয়ার এক কান্তিময় ছবি এঁকেছেন কবি। প্রথম যৌবনের যে বিমিশ্র দ্বন্দ্ব রাধার যৌবন আবির্ভাবের চিত্রে কবি সংযোজন করেছেন, সমগ্র বৈষ্ণব সাহিত্যেই তা অতুলনীয়। বয়ঃসন্ধির এই রাধা আপনার সম্বন্ধে আপনি সচেতন হয়ে উঠেছে, তাই লজ্জা ভয়ে আনন্দের সংশয়ে সে আপনাকে গোপন করবে না প্রকাশ করবে তা ভেবে পাচ্ছে না। কবহু বাঁধয়ে কচ কবহু বিথারি, কবহু ঝাপয়ে অঙ্গ কবহু উঘারি। বিদ্যাপতির বয়ঃসন্ধির পদ সম্পর্কে শ্রী শঙ্করী প্রসাদ বসুর মন্তব্যটি পরিধানযোগ্য। শ্রী রাধিকার সৌন্দর্য সন্ধির মধ্যে পথ হারাইয়াও কবি কোথাও মন হারান নাই। যাহা দেখিয়াছেন তাহা দেখাইয়াছেন। রূপমুগ্ধ দৃষ্টির প্রত্যক্ষকে কোথাও রূপরসিকের নিকট অপ্রত্যক্ষ রাখেন নাই। আবার বলছি, অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু বিদ্যাপতি সম্পর্কে যে কথা বলেছেন, সমালোচক, আলোচক এবং প্রথিতযশা পণ্ডিত শঙ্করী প্রসাদ বসু বলছেন, শ্রী রাধিকার সৌন্দর্য সন্ধির মধ্যে পথ হারাইয়াও কবি কোথায় মন হারান নাই। যাহা দেখিয়াছেন তাহা দেখাইয়াছেন। রূপমুগ্ধ দৃষ্টির প্রত্যক্ষকে কোথাও রূপরসিকের নিকট অপ্রত্যক্ষ রাখেন নাই। আসলে কৃষ্ণের রূপোল্লাস এবং রাধার বয়ঃসন্ধির চলচঞ্চল সৌন্দর্য বর্ণনায় কবি দেহের যে আলো আধারিপূর্ণ ইঙ্গিতের দোতনা সৃষ্টি করেছেন, তা প্রথম শ্রেণীর রোমান্টিক কবিরই লক্ষণ। এক সূক্ষ্মতর সৌন্দর্য চেতনাকে স্থূলতা বর্জিত প্রতীকের সাহায্যে সহজেই প্রকাশ করেছেন কবি। যাহা যাহা পদযুগ ধরই তাহা তাহা সররূহ ভরই। অর্থাৎ যেখানে যেখানে পা দুটি পড়ে সেখানে সেখানে যেন কোমল ভরে ওঠে। বয়ঃসন্ধির পদের মতো পূর্বরাগের পদেও কবির রূপবিভোরতা আছে, কিন্তু আত্মবিস্মৃত ভাব নেই। কবি যেন কৃষ্ণ হয়ে স্বয়ং রাধার রূপ সুন্দর দেহকান্তি অবলোকন করছেন। অভিসার পর্বে এসে রূপের অন্দরমহল থেকে বিদ্যাপতির মুক্তি ঘটেছে অনন্ত রসলোকে। এতদিন যে রাধার মধ্যে চমক ছিল, অভিসারের দুর্জয় আত্মবিশ্বাসে এবং দ্রুহ ত্যাগে সে রাধা স্বর্ণ নায়িকায় রূপান্তরিত। সে আজ শঙ্কাহীন প্রেমের শক্তিতে বিজয়িনী। সখী হে আজ যায়বে মহি, ঘর গুরুজন ডর না মানব বচন চুকব নহি। বিদ্যাপতির মাথুর বা বিরহের পদে রাধা চরিত্র সম্পূর্ণতা পেয়েছে। দুঃখ বেদনার অগ্নিতাপে লীলাবিলাসের ছলাকলা এই রাধা চরিত্র থেকে কিংসুক মঞ্জুরির মতো যেন ঝরে পড়েছে। কৃষ্ণ বিরহে তার হৃদয় ভেদী হাহাকার সঞ্চারিত হয়ে যায় পাঠকের মনে। এ সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর সুন্দর মন্দির মোর। আর ভাব সম্মিলনের পদে বিদ্যাপতির একক প্রাধান্য। এখানে রাধার অপার্থিব মিলন বাসনের পদগুলি শিল্প সৌকর্যে অতুলনীয়। সখী কি পুছুসি অনুভব মোয়ে, সেই পীড়িতি অনুরাগ বাখানিতে তিলে তিলে নূতন হয়ে। কিংবা কি কহবরে সখী আনন্দর, চিরদিন মাধব মন্দিরে মোর। আর বিরহের পটভূমিকায় রাধার ভাব সম্মিলনের এই পদগুলি মধুর বেদনার মিশ্রণে করুণ ও কোমল হয়ে উঠেছে। রাধা চিরবিরহের সমুদ্র পাড়ি নির্বাসিতা, তবু বাসনালোকে তিনি মিলন রহস্যের উল্লাসকে তিল তিল করে সম্পূর্ণ সঞ্চয় করেছেন। ছন্দ প্রয়োগে বিদ্যাপতির কবি প্রতিভা বিস্ময়কর। পঞ্চটিকা, দোহা, ত্রিপদী, চর্চরী প্রভৃতি নানা প্রকার ছন্দে কৃতিত্ব দেখিয়েছেন কবি। শুধু উপমা নয়,
অতিশয়োক্তি, দৃষ্টান্ত, নিদর্শনা, ভ্রান্তিমান প্রভৃতি নানাবিধ অলঙ্কারের ধারণ মূল্যবান মণিমাণিক্যের মতো ছড়িয়ে রয়েছে বিদ্যাপতির পদসমূহে। প্রথম শ্রেণীর চিত্রকরের মতো নানা দৃশ্যপটে একের পর এক ভাব গভীরতা সমৃদ্ধ ছবি এঁকে গিয়েছেন বিদ্যাপতি। তার রাধার কৃষ্ণ প্রেম আস্বাদনের মধ্যে আছে রূপ থেকে রূপাতীতে যাওয়ার পথ পরিক্রমা, আর ক্ষণস্থায়িত্বকে অতিক্রম করে চিরন্তনতার আরতি। অনুভূতির এমন গভীরতা সমগ্র বিশ্ব সাহিত্যে দুর্লভ। জনম অবধি হাম রূপ ও নেহারল, নয়ন না তিরুপতি ভেল, সই মধুর বল শ্রবণ হি শোনাল, শ্রুতিপথে পরশোনা গেল। কত মধু যামিনী রভসে গোয়ায় অলু, নবুঝন কই ছনকেল, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখলো, তব হিয়ে জুড়ন ন গেল। আর এই বিদ্যাপতির এই কৃতিত্ব, কবি কৃতিত্ব বলতে বলতেই এটা বলতে হয় যে কেন তিনি আমাদের কবি, বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত হয়েছেন। আর রাজকৃষ্ণ মুখোপাধ্যায় বলে একজন পণ্ডিত, তিনি প্রথম বিদ্যাপতি সংক্রান্ত যথাযথ তথ্যের সাহায্যে প্রমাণ করেন যে বিদ্যাপতি বাঙালি নন, তিনি ছিলেন মিথিলার অধিবাসী। কিন্তু পঞ্চদশ শতাব্দী থেকে শুরু করে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত বাংলাদেশে বিদ্যাপতির পদাবলী বৈষ্ণব অবৈষ্ণব সমাজে এতটাই জনপ্রিয়তা পায় যে বাংলাদেশ তার মৈথিলি পরিচয় ক্রমে বিস্তৃত হয়। মৈথিল কোকিল বিদ্যাপতি বাংলাদেশের কবি না হয়েও বাঙালির অন্তর্লোকে প্রবেশ করেছেন। চৈতন্যদেব থেকে শুরু করে রবীন্দ্রনাথ পর্যন্ত বাংলার মনীষীগণ সকলেই অভিনব জয়দেব বিদ্যাপতিকে অন্তরের আত্মীয়রূপে গ্রহণ করেছেন। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লিখিত আছে এমন কথা: চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনে পরম আনন্দ। বিদ্যাপতির সঙ্গে বাঙালির এই আত্মীয়তার কারণ রূপে রামগতি রায়দত্ত মহাশয় তদানীন্তন বঙ্গদেশ ও মিথিলার ঘনিষ্ঠ সাংস্কৃতিক যোগাযোগকেই নির্দেশ করেছেন। তুর্কি আক্রমণের প্রথম দিকে বাংলায় বিদ্যা ও সংস্কৃতি চর্চা বিশেষভাবে ব্যাহত হয়। বাংলাদেশের বহু ছাত্র তখন বিদ্যা চর্চার প্রয়োজনে মিথিলায় যেত। তারা ফেরার সময় তাদের কণ্ঠে নিয়ে আসতো বিদ্যাপতির অপূর্ব সুন্দর পদগুলো, আর তারা সেই পদগুলি বাংলা ভাষার সঙ্গে বা বাংলা ভাষার প্রভাবে কিছুটা পরিবর্তনও করে নিয়েছিলেন নিজেদের মতো করে। কিন্তু এতে বিদ্যাপতির পদের যে বিশুদ্ধতা সেটা কিছুটা হয়তো ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু তার মহিমা কিন্তু অক্ষুণ্ণ রয়েছে। বাংলা প্রভাবিত মৈথিলি ভাষার এই পদগুলির ধ্বনি ঝঙ্কার বাঙালির মানুষে নতুনভাবে উন্মেষ ঘটিয়েছে। এভাবেই ধীরে ধীরে দেশ ভাষার ব্যবধান অতিক্রম করে বিদ্যাপতি বাঙালির হৃদয়ে একদম চিরস্থায়ী আসন যেন অধিকার করে নিয়েছে। আর বাংলার বৈষ্ণব কাব্য ঐতিহ্যের উৎস জয়দেবের যে গীতগোবিন্দ এবং সেই জয়দেবের কান্তকমল যে পদাবলীর ঐতিহ্য, তা তো আগেই বিদ্যাপতির আগেই প্রচারিত হয়েছিল। আর এই সূত্রেই যেহেতু আমরা আগেই বাংলা না হয়েও একদম বাংলায় লেখা না হলেও বিদ্যাপতির পদাবলী আমাদের যেমন প্রিয় হয়েছে, তেমনি একদম সরাসরি বাংলা ভাষায় লেখা না হলেও জয়দেবের গীতগোবিন্দ যেমন আমাদের কাছে প্রিয় হয়েছে, আমাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে, বাঙালির কাছে জনপ্রিয়তা পেয়েছে, ঠিক তেমন করে বিদ্যাপতির পদগুলো সরাসরি বাংলায় লেখা না হলেও তাতে যেহেতু রাধাকৃষ্ণের কথা আছে এমন আবেগপূর্ণ ভাবে, এমন ভক্তি বিহবল ভাবে এবং প্রেম মনস্তত্ত্বের এমন সুন্দর রূপায়ণ আছে তাতে, যে বাঙালি একে সহজেই আপন করে নিয়েছে। তাই রাধাকৃষ্ণের প্রেমলীলার মধুর দিকটির সঙ্গে আসলে বিদ্যাপতি সর্বপ্রথম বাঙালির পরিচয় ঘটিয়েছেন। বিদ্যাপতির পদগুলিকে বাঙালি রক্ষা করেছে পবিত্র হোমাগ্নির মতো। চৈতন্যদেবের সূত্রেই পরবর্তী বৈষ্ণব সম্প্রদায় বৈষ্ণব পদ সংগ্রহ গ্রন্থগুলিতে বিদ্যাপতির পদ গ্রহণ করেছেন। বৈষ্ণব সমাজের বাইরে ভক্তিগীতি হিসেবে বিদ্যাপতির পদ বাংলার যে সমাজ বা বাংলার যে শিষ্টজন তাদের মধ্যে প্রচলিত ছিল বহুকাল আগে থেকেই। চৈতন্য চরিতামৃতেই শুধু নয়, অনেক বৈষ্ণব মহাজনই নানা স্থানে বিদ্যাপতির বন্দনা গিয়েছেন।
স্বয়ং গোবিন্দ দাস কবিরাজ বিদ্যাপতিকে গুরু বলে গ্রহণ করেছিলেন। তাই বলা যায় বিদ্যাপতি পদাবলী সাহিত্যের আদি রচয়িতা রূপে বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্যের ইতিহাসে বিশেষভাবে সম্পর্কযুক্ত হয়েছেন এবং বাংলা বৈষ্ণব পদাবলী সাহিত্যের ইতিহাসে চিরস্থায়ী আসন অধিকার করে নিয়েছেন। এ প্রসঙ্গে আমরা শ্রী ভূদেব চৌধুরী, বাংলা সাহিত্যের ইতিহাসের একজন অন্যতম রচয়িতা, তার একটি উদ্ধৃতি এ প্রসঙ্গে স্মরণ করে আমাদের এই আলোচনার ইতি করব। সেটা হচ্ছে এই যে বিদ্যাপতির পদাবলী আর বাংলা সাহিত্যের মধ্যে সম্পর্ক পরস্পর পরিপূরক। বাঙালির রসবাসনার সমর্থন পেয়ে বিদ্যাপতি পদাবলী নূতন মর্যাদা এবং স্থায়িত্ব লাভ করেছে। অপরপক্ষে নবাদর্শ মহিম সেই পদাবলী আবার বাঙালির পদসাহিত্য রচনার নতুন প্রেরণা ও রস সংস্কারের প্রবর্তন করেছে। অতএব এই দুইয়ের যে কোনো একটি প্রসঙ্গের আলোচনা ব্যতিরেকে উভয় প্রসঙ্গেরই বিচার অসম্পূর্ণ ও অসার্থক হয়ে থাকে। আবার একবার পড়ছি ভূদেব চৌধুরীর গুরুত্বপূর্ণ কথাটি, বিদ্যাপতির পদাবলী আর বাংলা সাহিত্যের মধ্যে সম্পর্ক পরস্পর পরিপূরক। বাঙালির রসবাসনার সমর্থন পেয়ে বিদ্যাপতি পদাবলী নূতন মর্যাদা এবং স্থায়িত্ব লাভ করেছে। অপরপক্ষে নবাদর্শ মহিম সেই পদাবলী আবার বাঙালির পদসাহিত্য রচনার নূতন প্রেরণা ও রস সংস্কারের প্রবর্তন করেছে। অতএব এ দুইয়ের যে কোনো একটি প্রসঙ্গের আলোচনা ব্যতিরেকে উভয় প্রসঙ্গেরই বিচার অসম্পূর্ণ ও অসার্থক হয়ে থাকে। কাজেই বিদ্যাপতির পদাবলী বাংলা পদাবলী সাহিত্যে অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়েছে। ধন্যবাদ সকলকে।